কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এই বাক্য যারা নির্লজ্জের মতো বলতে পারে তারা শুধু কোটা বা ছাত্রদের আন্দোলন বিষয় না, তারা দুনিয়ার তাবৎ বিষয়ে নানান ধরনের মিথ্যাচার করতে পারে এবং সেই মিথ্যাচারের প্রমাণ আমরা আজ পর্যন্ত বহুবার তারাই তাদের প্রমাণ দিয়ে গেছে। আমরা আমাদের বাংলাদেশ সরকারের বর্তমান যারা ক্ষমতায় বসে আছেন তাদেরকে আমরা এটা প্রতিনিয়তই দেখছি, তারা নিজেরাই আসলে একটা বাক্য বলেন, তার পরের দিন আসলে তারা নিজেরাই নিজেদের বাক্যের আবার পরিবর্তন করেন। এইরকম একটা মিথ্যাচারের মধ্যে দাঁড়িয়ে, একটা অযৌক্তিক অবস্থানের মধ্য দিয়ে দাঁড়িয়ে একটা সরকার পরিচালনা করছে, সেটার আসলে আমরা অনেক বেশি কিছু দেখতে হয় না। যখন আমরা 2018 সালের নির্বাচনকে দেখেছি তখনই আমাদের সামনে সব কিছু হাজির হয়েছে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে নিজের ক্ষমতাকে নিশ্চিত করার জন্য। এবং আমরা দেখেছি যে ভোট চুরির মধ্য দিয়ে তারা ক্ষমতা নবায়ন করার মধ্য দিয়ে কতভাবে নির্লজ্জের মতো তারা ঘোষণা দিচ্ছে যে তারা নাকি বাংলাদেশের জনগণের ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে, অথচ যেখানে আমরা 2024 সালেও দেখলাম যে একটা মানে বাংলাদেশের 2% মানুষ মাত্র ভোট দিতে চেয়েছেন, অর্থাৎ যারা ভোটই দেয় নাই সেখানে আবার তারা বলছেন যে তারা নির্বাচিত সরকার। এই বাক্য যারা নির্লজ্জের মতো বলতে পারে তারা শুধু কোটা বা ছাত্রদের আন্দোলন বিষয় না, তারা দুনিয়ার তাবৎ বিষয়ে নানান ধরনের মিথ্যাচার করতে পারে এবং সেই মিথ্যাচারের প্রমাণ আমরা আজ পর্যন্ত বহুবার তারাই তাদের প্রমাণ দিয়ে গেছে। আমাদের মন্ত্রী পরিষদ সহ নানানভাবে যারা বলছেন যে রাজপথ আসলে কোনো কিছু সমাধান দেয় না এবং নানানভাবে ছাত্রদেরকে দ্বিধান্বিত, ছাত্রদেরকে বিভক্ত করার চেষ্টা করছে, তাদেরকে ছাত্রদের পক্ষে হুঁশিয়ারি দিয়ে জানাতে চাই যে এই বাংলাদেশের স্বাধীনতা, এই বাংলাদেশের গৌরবোজ্জ্বল যে ইতিহাস, তার সকল কিছুই নিশ্চিত হয়েছে এই বাংলাদেশের রাজপথ থেকে। অর্থাৎ এখন যদি ছাত্রদের কোনো ন্যায্য অধিকারের জায়গা থাকে, ছাত্রদের কোনো পাওনা আদায়ের বিষয় থাকে, ছাত্রদের কথা বলার জায়গা থাকে, সেই কথা বলার নিশ্চিত করবে এই রাজপথ, ছাত্রদের ভবিষ্যৎ নিশ্চিত করবে এই রাজপথ। ফলে হাইকোর্টের আদেশকে আমরা স্বাগত জানাই, কিন্তু তারপরেও আমরা রাজপথ ছাড়ছি না। আমরা বলছি যে যতদিন পর্যন্ত কোটা পদ্ধতির যে সংস্কার, সেই সংস্কারের কোনো স্থায়ী সমাধান না আসছে ততদিন পর্যন্ত ছাত্ররা রাজপথে থাকবে, নিজের অধিকার, নিজের মর্যাদা, নিজের ন্যায্যতার জন্য লড়াই করবে। ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, বাংলাদেশের যে আওয়ামী লীগ সরকার, তারা বাংলাদেশকে ভারতের দাসত্ব বানানোর যে পায়তারা শুরু করেছে তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে অবস্থান নিয়েছে। আপনারা আমাদের বাংলাদেশের মানুষের যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানানভাবে অবস্থান, বাংলাদেশের ট্রানজিট নিয়ে যে কথাবার্তা, সেটা সারা বাংলাদেশের মানুষ কিন্তু সেটাকে জানান দিয়েছে। ঠিক তার পরিস্থিতির মধ্য দিয়ে যখন আবার কোটা পরিবর্তন পুনর্বহালের দাবি আসলো, তখন এটা নানানভাবে হয়তোবা চিন্তায় আসতে পারে যে এই ধরনের অযৌক্তিক দাবি কিংবা এই ধরনের আলাপটা আবার নতুন করে, যেহেতু বাংলাদেশ একটা ইস্যু ভিত্তিক দেশ, সেই ইস্যুর উপরে ইস্যু আনার কোনো চেষ্টা চলছে কিনা। কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে খুব উত্তম জবাব বাংলাদেশের মানুষ দিয়েছে। বাংলাদেশ যেমন বলছে যে এই বাংলা ব্লকেড, ঠিক আবার একই বলছে যে এই বাংলা ব্লকেড আজকে রূপ নিবে রেল ব্লকেডের জায়গায়। ফলে আমরা এই জায়গা থেকে ছাত্রদের পক্ষ থেকে বলতে চাই যে যেই বাংলা ব্লকেড আজকে কোটা সংস্কারের জন্য দাঁড়িয়েছে, সেই বাংলা ব্লকেডই রেল ব্লকেডের রূপান্তর হবে। কোটা পদ্ধতির যে সংস্কারের দাবিতে ঈদের আগে থেকে যে আন্দোলন শিক্ষার্থীদের মধ্যে চলছে তা এখনও পর্যন্ত বিরাজ করছে এবং আমরা তার শেষ পরিস্থিতি দেখতে পাচ্ছি যে এই পুরো বাংলায় বাংলা ব্লকের ঘোষণা দেওয়া হয়েছে এবং শাহবাগ সহ বা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ নানান জায়গায় ছাত্ররা বাংলা ব্লকের যে কর্মসূচি, সেই কর্মসূচি পালন করছে, অবরোধ পালন করছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা একদম ন্যায্য একটা দাবি, সেই দাবি হচ্ছে কোটা পদ্ধতির সংস্কার। আমরা দেখব যে 2018 সালে যখন এই কোটা সংস্কারের দাবি নিয়ে আন্দোলন হয়েছে, তখন কিভাবে প্রধানমন্ত্রী বলা যায় যে একটা ছেলেখেলা, একটা ঔদ্ধত্যের সাথে সে কোটা বাতিল একটা ঘোষণা দিয়ে দিলেন এবং এই যে কোটা বাতিলের যে একটা তাচ্ছিল্যের ঘোষণা, একটা নাটকীয় ঘোষণা, তার ফলাফল আজকে আমরা 2024 সালে এসে দেখেছিলাম যে আমরা এই পরিপত্র হাইকোর্ট থেকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং বাতিল ঘোষণার পরেই ছাত্ররা মাঠে নেমেছে, ছাত্ররা রাজপথ দখল করেছে এবং সেই দখলের সূত্রে আজকে হাইকোর্ট পুনরায় সেই রায়কে আবার 4 সপ্তাহ অর্থাৎ 1 মাসের জন্য স্থগিত আদেশ দিয়েছে। আমরা হাইকোর্টকে প্রথমত স্বাগত জানাই যে ছাত্ররা রাজপথ দখল করেছে সেখানে তাদের মনোযোগ এসেছেন, এবং দ্বিতীয়ত আমরা বলতে চাই যে ছাত্রদের এই কোটা সংস্কার আন্দোলনে কিন্তু আসলে হাইকোর্টের রায় বাতিল কিংবা 18-র পরিপত্র পুনর্বহাল শুধুমাত্র এই দাবিতে ছাত্ররা আমরা মাঠে নামিনি। আমাদের একটা দাবি আমরা স্পষ্ট করেছি যে আমরা কোটা পদ্ধতির একটা স্থায়ী সমাধান চাই। এই কিছুদিন পরপর 1-2 বছর পরপর সেই কোটা সংস্কার নিয়ে আবার পুনরায় কথা বলা, সেই ধরনের জটিলতায় আমরা ছাত্ররাদের যেতে চাই না। আমরা হাইকোর্ট সহ বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা একদম স্পষ্ট ভাষায় ছাত্ররা বলছি যে আমরা কোটা পদ্ধতির সংস্কার চাই এবং এই সংস্কার
যেন একটা স্থায়ী সমাধান হয়। আমরা বলছি যে কোটার যে পুরো ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার জন্য প্রয়োজনে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে একটা আলাদা কমিশন গঠন করে সেই কোটা পদ্ধতির সংস্কার করতে হবে এবং সেই সংস্কার একটা স্থায়ী সংস্কারের দিকে যেতে হবে। আন্দোলন পণ্ড হওয়ার কোনো সুযোগ নাই, কারণ যখন আন্দোলনটা শুরু হয়েছে তখন থেকেই আমরা দেখতে পেয়েছি নানান মহল তারা এটা বলেছে যে এটা হাইকোর্টের বিষয়, এটা রাজপথের বিষয় না। কিন্তু এটাই আমরা বলতে চাই যে বাংলাদেশের এখনো পর্যন্ত যত পরিবর্তনের সূচনা হয়েছে, যত পরিবর্তন সূচিত হয়েছে, তার সূত্রপাত এই রাজপথ থেকেই হয়েছে। এটা কোটা পদ্ধতির এই আন্দোলন এটা আজকের কথা না, সে 2003 সাল থেকে আমরা দেখছি। ফলে সেই দিক থেকে আমরা বলতে চাই ছাত্ররা আমরা রাজপথ থেকে সরছি না। এবার মন্ত্রিপরিষদ থেকে শুরু করে যে যতভাবে আমাদেরকে দ্বিধান্বিত বিভক্ত করার চেষ্টা করুক না কেন, ছাত্ররা কোটা পদ্ধতির স্থায়ী সমাধান চায়। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ছাত্ররা আমরা রাজপথে আছি। এই বাংলা ব্লকের চলবে, নতুন আরও কর্মসূচি আসবে এবং সেই কর্মসূচিতে বাংলাদেশ আপামর জনতা এতদিন পর্যন্ত যে সমর্থন জুগিয়েছেন সেই সমর্থনকে আরও বেশি আমরা প্রত্যাশা করি। বাংলাদেশের অন্যান্য যে ছাত্ররা যেভাবে যে তরুণরা এখানে যুক্ত হতে পারে তাদেরকে আমরা আহ্বান জানাই এবং আপনারা যারা মিডিয়া বন্ধুরা আছেন তাদেরকেও বলতে চাই বাংলাদেশের ছাত্রদের যে ন্যায্য আন্দোলন, বাংলাদেশের মানুষের যে ন্যায্যতার প্রশ্ন, সেখানে আপনারা ন্যায্যতার প্রশ্নে আপনারা ন্যায্য জায়গা থেকে অবস্থান নেবেন এবং বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান নেবেন বলে আশা করি। প্রশ্ন ফাঁস তো আসলে এটা বাংলাদেশে নতুন ঘটছে না, আমরা ইতিমধ্যেই বাংলাদেশে নানানভাবে দেখেছি এবং এই প্রশ্ন ফাঁসের মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সামনের যে আগামী প্রজন্ম, সেই প্রজন্মকে একদম গোড়া থেকে নির্মূল করা কিংবা প্রজন্মকে একদম মেরুদণ্ডহীন করে দেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা আমরা আমাদের শিক্ষাক্রম দিয়ে দেখেছি, তার আগে আমরা প্রশ্ন ফাঁস দিয়ে দেখেছি। ফলে এই যে আমাদের আগামী প্রজন্মকে মেরুদণ্ডহীন করার যে জায়গা, সেই জায়গা থেকে এই ধরনের প্রশ্ন ফাঁস করার ঘটনাগুলো ঘটছে এবং সেটা আমরা সামনে আরও কতদিন ঘটবে তা আমরা জানি না। ফলে এই জায়গা থেকে যদি আমরা আসলে মেরুদণ্ড নিয়ে বেঁচে থাকতে চাই এবং বাংলাদেশের সামনের যে প্রজন্ম, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, সেটাকে আসলে তাহলে পুনরায় নতুন রূপ দিয়ে নতুন করে ঢেলে সাজানোর বিষয় আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে দুর্নীতির প্রশ্ন, বাংলাদেশের যে দুর্নীতির মহাসমুদ্রে আমরা বসবাস করছি, সেটা আসলে সকল দিক থেকে আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছুদিন আগে বেনজির সহ নানান জনের কাণ্ড আমরা দেখেছি। এবার আলাপ আসে তাহলে দুর্নীতি দমন কমিশন। সত্যিকার অর্থে যখন বাংলাদেশের প্রধান ক্ষমতায় ব্যক্তি একজন ভয়ানক দুর্নীতিবাজ, মিথ্যাচার এবং ভয়ানক পরিমাণে জনবিমুখ আচরণ করছে, তখন তার আন্তে প্রান্তে এই ধরনের দুর্নীতি, এই ধরনের ক্যাডারবাজি, এই ধরনের সন্ত্রাসবাদিতা তার ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এটাই খুব স্বাভাবিক বিষয়। ফলে এই দুর্নীতি নিয়ে আলাপ করতে গেলে আসলে বাংলাদেশের শাসন ব্যবস্থা নিয়ে কথা বলতে হবে, বা প্রশ্ন ফাঁস নিয়ে কথা বলতে গেলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলাপ করতে হবে। ফলে খুব সরলভাবে বোঝা যাচ্ছে যে আমরা এমন একটা শাসন কাঠামোর মধ্যে চলছি যেখানে দুর্নীতিবাজরা দুর্নীতির পাহাড় জমিয়ে উঠছে এবং যারা সাধারণ মানুষ তারা মাটি থেকে মাটির তলানিতে পৌঁছে যাচ্ছে। এই ব্যবস্থার যদি আমরা পরিবর্তন করতে চাই, সেজন্য আসলে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া আমাদের কাছে বিকল্প আর কোনো পথ নাই। ফলে বাংলাদেশের মানুষের জন্য এখন এটাই একমাত্র জায়গা। ছাত্ররা কোটা নিয়ে নেমেছে, মানুষ রেল নিয়ে নামছে, মানুষ দ্রব্যমূল্য নিয়ে নামছে। এই সকল আন্দোলন সংগঠিত হয়েই বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন করবে। ধন্যবাদ।